এই যে এতগুলো মানুষ আজকে রোগী কেন জানেন? কারণ হচ্ছে যে লাইফস্টাইল মানাটা কঠিন বলে তারা রোগী। কথাটা এখন যেটা বলতেছি এটা না বুঝলে ওজন কমাতে পারবেন না, মানে স্বাস্থ্যকরভাবে। আর ওষুধ খেয়ে যদি মোটা কমে তাহলে এই যে এত এত মোটা সোটা এগুলো দেশে তো থাকার কথা না। তার মানে অবশ্যই আপনি আল্লাহর নিয়ম মানেন না, আল্লাহর আইনকে অস্বীকার করেন। শুধু যদি ভাত না খাইলে হইয়া যাইতো তাহলে তো একটা লোকও রুগী থাকতো না, ভাত খাইতো না, ভালো হয়ে গেছে। এত সোজা না। মানসিক প্রশান্তি, শ্বাসের ব্যায়াম, কফি এনামা করা, হট কোল্ড শাওয়ার করা, জ্যাকুজি করা, এই যে বরফ থেরাপি করা, ঘাসে হাঁটা খালি পায়ে নিজের জন্য সময় বের করা, 9টায় ঘুমানো, এটা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 10টায় আগে ঘুমাতে যাওয়া। এটি তো পারবে না কেউ। ভোরে ওঠা এটি তো পারবে না কেউ। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে এটি তো পারবে না কেউ। কথা বুঝতে পারছেন তো? আসল যে নিয়ম কানুন এগুলো তো অত্যন্ত কঠিন। মুখে শুনতে সোজা যে আমি আর্লি ঘুমাবো, ভোরে উঠবো, ভেরি ইজি টু সে, বাট করতে যান দেখি কে কে 10টার আগে ঘুমাতে যান, হাত তোলেন। এই যে নাই, অল্প কয়েকজন। আর বাকিরা কি? তা আপনারা জানেন না আর্লি টু বেড আর্লি টু রাইজ গুড ফর হেলথ? জানেন না তো? জানেন তো, মানেন না কেন? এরকম বুদ্ধি জ্ঞান কিতাবে আছে, বাস্তবে নেই। বইয়ে পড়ছে আর্লি টু বেড আর্লি টু রাইজ গুড ফর হেলথ, আর্লি টু বেড আর্লি টু রাইজ গুড ফর হেলথ, খালি মুখস্থ করছে। কিন্তু বাস্তবে হ্যাঁ 2টার আগে ঘুমায় না, 12টার আগে ঘুমায় না, 1টার আগে ঘুমায় না। ওকে, আরে বলেন মানসিক প্রশান্তি চর্চা করা ভালো না খারাপ? আর আপনারা কেডা আছেন করেন, সব অস্থির। দীর্ঘমেয়াদী ওষুধ হচ্ছে স্লো পয়জন বলেছে, ওষুধকে বলেছে স্লো পয়জন, এখনো বলতেছে। তাদের উচিত যে এটা যে স্লো পয়জন না এটা প্রমাণ করা, তো সেটা তো প্রমাণ করতে পারতেছে না। আর আমরা বলেছি যে একটা রোগীকে ওষুধ দিয়ে রোগ পোষা হয়, এটা আমি প্রমাণ করতে পারবো। প্রতিটা রোগী এখানে যারা আছেন, যারা ওষুধ রেগুলার খান, তাহলে ওষুধ খেয়ে ভালো হচ্ছেন না, তার মানে কি ওষুধ দিয়ে রোগ পোষা হচ্ছে? আর আমাদের রুগীরা ওষুধ মুক্ত হচ্ছে, সেম রোগের রুগী, ধরেন প্রেশারের রুগী, সে ওষুধ খাচ্ছে দীর্ঘদিন ধরে। কে আছে উচ্চ রক্তচাপের রুগী? হাত তোলেন। কত বছর ওষুধ খান আপনি? আর অস্বাস্থ্যকরভাবে ওজন বাড়ানোর একটাই উপায়, এটা হলো চর্বি বানানো। সবাই একসঙ্গে বলেন, খাই, বার্ন করি না, ব্যায়াম করি না, কাম করি না, রাত জাগি, টেনশন করি, আর ওজন কমাইতে জুস খুঁজি। মানে আকাইমা, মানে কষ্ট করে ওজন কমাবো না, হ্যাঁ জুস খুঁজে। আর ওজনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইনসুলিন। যাদের ইনসুলিন নাই তারা কোনোভাবে ওজন বাড়াইতে পারবে না। যাই খাক, চিনি বাড়বে, ওজন বাড়বে না, শুধু ওজন কমবে। আর যাদের ইনসুলিন বেশি তারা না খেলেও মোটা হবে, বাতাস খেলেও মোটা হবে, পানি খেলেও মোটা হবে, এরা খালি মোটা হইতে থাকবে। শোনেন, এই যে এই কথাটা এখন যেটা বলতেছি এটা না বুঝলে ওজন কমাতে পারবেন না, মানে স্বাস্থ্যকরভাবে। বুঝতে পারছেন? আপনার ইনসুলিন কত এটা সবসময় দেখতে হবে। এই যে উনি আমাদের নিয়ম ফলো করে ভালো হইয়া ছেড়ে দিল কেন? কারণ উনি কোনোদিন আমাদের কাছে আইসা টেস্ট মেস্ট করায় নাই, ফলো আপে নাই, ওনার এরকম কোনো প্ল্যানার নাই। বুঝছেন? আমাদের সাথে অ্যাটাচড নেই, ডিটাচড। এই ভাই উনি ভালো হইয়া তারপরে উনি এখন পারে নাই কেন? কারণ উনি আমাদের সঙ্গে অ্যাটাচড না। উনি দূর থেকে মাইনা ভালো হয়েছে ওই পর্যন্তই, কিন্তু কোনো দিন আমাদের এখানে আসে নাই, পরীক্ষা করায় নাই। মেনটেনিংয়ের জন্যে অবশ্যই আপনাকে জানতে হবে আপনার ইনসুলিন লেভেল, আপনার কোষে জায়গা আছে কি না, হোমা আয়ার কত, আপনার ভাইটামিন ডি কম নাকি বেশি, প্রদাহ কেমন, এই তথ্যগুলো যদি জানেন হবে কি আপনি যখন অনিয়ম শুরু করবেন, তো আপনি তো আসছেন, এসে পরীক্ষা করালে যখন অনিয়ম ধরা পড়বে আমরা আপনাকে বলবো ভাই আপনার এই জায়গায় সমস্যা হচ্ছে, ওখানে সমস্যা, এগুলো ঠিক করেন, ভিটামিন ডি কমে গেছে, রোদ আর একটু বাড়ায় দেন, হ্যাঁ সাপ্লিমেন্ট খান। আর আপনার ওই যে হোমায়ের আবার বেড়েছে, কয়টা দিন রোজা রাখেন। বা ওই ছেলেটারে বললাম তুই বেশি শুকাইছিস, তুই এবার আর বেশি শুকাইস না, এরকম। বুঝতে পারছেন ভাই? সোশ্যাল মিডিয়া হলো পরামর্শ দেওয়ার জায়গা, সোশ্যাল মিডিয়া হলো ইনফরমেশন শেয়ার করার জায়গা। বুঝছেন? ওখানে যদি রুগীরা উপকার পায় সেটা পাবে, এতে কোনো ক্ষতি নেই। কিন্তু চিকিৎসা এবং বাকি জীবন সুস্থ থাকা, এইটা ভাই ভিডিও দেখলে শুধু হবে না। এইটা আপনার এই যে নিয়ম কানুন, এই যে এই প্ল্যানার, এই যে টেস্ট, এই যে ডাক্তার, পুষ্টিবিদ, এদের সঙ্গে অ্যাটাচ থাকতে হবে। দে উইল গাইড ইউ। যতই বলি আপনি ডাক্তার হন নাই, বুঝেন নাই কথা? আর দূর থেকে কি হবেন? ওই প্রতারিত হবেন। ওই যে আমার ছবি দেখে একবার আমারে দেখে উনি ওজন কমাইছে, উনি চেহারা দেখে ভাবছে জাহাঙ্গীর কবির মানে ওষুধ আসমান থেকে নামাইছে অথবা স্বপ্নে পাইছে।
যে ওষুধ আমেরিকার ডাক্তাররা জানে না, কানাডার ডাক্তাররা জানে না, পৃথিবীর কেউ জানে না, বাংলাদেশের ডাক্তাররা জানে না, তা আমি ওজন কমানোর এই স্লিমিং জুস আমি কি আসমান থেকে নামাইছি নাকি? মাথায় তো ঘিলিও নাই, গোবর নাই, হ্যাঁ গোবর থাকলেও সার আছে খালি সয়াবিন তেলের ব্রেন। কথা বুঝেন নাই? আর ওষুধ খেয়ে যদি মোটা কমে তাহলে এই যে এত এত মোটা সোটা এগুলো দেশে তো থাকার কথা না। আর এই যে এতগুলো মানুষ আজকে রুগী কেন জানেন? কারণ হচ্ছে যে লাইফস্টাইল মানাটা কঠিন বলে তারা রুগী। সব টক্সিক বিহেভিয়ার, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড, নেগেটিভ মেন্টালিটি, আর সবাই সোর বাটফার আগেই ভাইবে বসে রয়েছে। কারণ কি? কারণ বেশিরভাগ লোক তো প্রতারক, আমাকেও সে প্রতারক ভাবে বসে আছে। কথা বুঝতে পারছেন না? সে আগেই নেগেটিভ অ্যাটিটিউড নিয়ে এখানে বসছে, তাকাইতেছে এমনি এমনি করে, মানে ওটা কি কয় মানে এমনি এমনি করতেছে, বুঝছেন? হ্যাঁ হয়তো কেউ জোর করে নিয়ে আসছে, হ্যাঁ বই ধরে আনছে, হ্যাঁ সহ্য হইতেছে না, হ্যাঁ বোর অনুরোধে ঢেকে গিলছে, এখন আইসা বসে বসে এমনি 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 মিনমিন করে ইয়ে করতেছে। বুঝতে পারছেন ভাই? বোঝার চেষ্টা করেন, ওপেন মাইন্ডে আপনি একটা লোকের কথা সুন্দরভাবে আগে শোনেন, বোঝেন, তারপর আপনি সিদ্ধান্ত নেবেন পরে। আগেই নেগেটিভ অ্যাটিটিউড নিয়ে এখানে বসছেন কেন? বুঝতে পারছেন? তো মানুষ যা বলে তাই বিশ্বাস করেন কেন? মানুষ তো অনেক কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে পাগল, কি বলছে? পাগল। তো তাহলে আপনি কি তাকে পাগল ভাবেন? কথা বুঝতে পারছেন না? তা এখন আমাকে যারা পাগল বলে, কারা বলে আগে দেখেন, যে যারা এই যে সাধারণ মানুষ যারা উপকার পাইছে তারা বলে, নাকি যারা আপনাকে ওষুধের ভিতর চুবায় রাখতেছে কে বলে? আমার কথা বুঝতে পারছেন না? মানে কে বলে সেটা দেখেন। আর আমি কি ডাক্তারদের নিয়ে কাজ করি? না, আমি সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করছি। ডাক্তার নিয়ে আমার কোনো কাজ নেই। ওই যে রাত জাগি, ওই যে টেনশন করি, ওই যে দুশ্চিন্তা করি, ওই যে প্রসেসড ফুড খাই, ওই যে আল্ট্রা প্রসেসড ফুড, ওই যে ওষুধ খাই, এত বছর ধরে খাইতেছি। আর ডাক্তাররা আমাদের মাথায় ঢুকাইছে যে ডায়াবেটিস মরার আগ পর্যন্ত ওষুধ খাবা, তারপরে ইনসুলিন দেওয়া, প্রেশার মরার আগ পর্যন্ত ওষুধ খাবা, তোরা জিনে দিচ্ছে, বাপ্পা জিনে দিচ্ছে, এটা জেনেটিক্স, কোনো দিন ভালো হবে না, তো এইভাবে ওষুধ খাইতে থাকবা। আর আমিও সেটা বিশ্বাস করছি, কারণ তারা আমার আত্মীয়, তারা আমার বন্ধু, তারা আমার নিকটজন, তারা আমার বিশ্বাসী। বুঝতে পারছেন? কারো ছেলে মেয়ে ডাক্তার, হ্যাঁ কারো ভাই ডাক্তার, বুঝতে, কারো বন্ধুরা ডাক্তার, সব বড় বড়, এখন সেও বড় পদে আছে, তার বন্ধু বান্ধব সব এইটার প্রফেসর, ওটা ওইটার প্রফেসর, এটা সেটার প্রফেসর, তো তাদের থেকে সে ইনফরমেশন কালেক্ট করছে। বুঝতে পারছেন? তাহলে এখন আমাকে কয়েকটা প্রশ্নের সঠিক উত্তর দেন। এই যে যারা রেগুলার ওষুধ খাচ্ছে, কে কে হাত তোলেন? যারা দীর্ঘদিন ধরে ওষুধ খান, ডায়াবেটিস, প্রেশার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, হাত তোলেন। যারা রেগুলার ওষুধ খাচ্ছেন হাত তোলেন। তো যারা খাচ্ছেন, এখন বলেন যে ওষুধ থেকে মুক্তির কোনো উপায় আপনার ডাক্তার বুঝাইছে? বুঝায় না। আমরা ওষুধ থেকে মুক্তির উপায় বোঝাচ্ছি। ওকে, তাহলে ওষুধ খেয়ে যদি ভালো হইতেন তাহলে নিশ্চয়ই এতদিন ওষুধ খাওয়া লাগতো না। এই যে বোন ইন্ডিয়াতে গেছে, এখানে গেছে, বা 15 লাখ টাকা যে খরচ করছে, ও কি ভালো হয়েছে? ও তো দাড়ি মোছ আরও বড় হয়েছে, আর যেইটা মাসিক সেটা তো হয়নি, বাচ্চাও হয়নি, ঠিক আছে? তা এখন ভালো তো হচ্ছে না। এই যে ভাই ইতালিতে চিকিৎসা করছে, সে কি ভালো হয়েছে? তা এখন আপনারা ডাক্তারদেরকে সম্মান রেখে বলছি যে আপনাদের পরামর্শ তো আমরা এতদিন মানলাম, ভালো তো হইলাম না। আর ভালো হইলে তো জাহাঙ্গীর কবিরের প্রচার আমার দরকার নেই। আমি যদি সুস্থ হয়ে যাই তাহলে জাহাঙ্গীর কবির আমার লাগবে না। তো এই বোন যদি পারতো ওজন কমাইতে, ওই যে ডায়েটিশিয়ান দেখায়, 6 বেলা খায়, তা তো জীবনে এখানে আসতো না। ও তো পারেনি বলে এখানে আসছে। কথা বুঝছেন? হ্যাঁ দেখাইছে না, দেখাইছে, আরে 6 বেলা খাইতে দিছে, একটি করে খাবেন, সারাদিন খাইবেন, খাইতে খাইতে ঘুমাইবেন, ঘুম থেকে উঠে খাইবেন, সারাদিন খাইবেন, তো খাইছে, খাইতে খাইতে এখন আরও মোটা হয়েছে। কদিন পর দেখছে মাথা টাথা ঘুরে পড়ছে, আর পারে না, তখন আরও খাইছে। পরে ডাক্তারকে, আপনি তো নিয়ম মানতে পারেন না, দোষ আপনার। ও বোনও বলছে আমারই দোষ। হ্যাঁ, তো হ্যাঁ বুঝে চলে এসে মাঝখান থেকে এতগুলো টাকাও চলে গেছে। কেউ কেউ 25,000 টাকা দিয়ে বই কিনছে, 12,000 টাকা দিয়ে বই কিনছে, একটা বই। আর আমাদের এগুলো ফ্রিতে দেই, যারা টেস্ট করেছে এমনি পাইতেছে। আমাদের গাইডলাইন ফ্রিতে দিতেছি, পরামর্শ ফ্রিতে দিতেছি, ডাক্তার ফ্রিতে দিতেছি, হ্যাঁ এই যে পুষ্টিবিদ ফ্রিতে দিতেছি, এই যে সব কিছু ফ্রি সার্ভিস। শুধু আপনি টেস্ট করালে সেখানে 20% ডিসকাউন্ট, আর টেস্টের সাথে পাইতেছেন এইটা, আবার পাইতেছেন এইটা, তার মানে এখানে প্রায় 35% ডিসকাউন্ট। যদি আমি এটাকে 100 টাকা দাম ধরি আর এটাকে 600 টাকা ধরি, তাহলে টোটাল আপনার প্রায় অ্যাবাউট 35% আপনার ডিসকাউন্ট হয়। ঠিক আছে? আর আপনি ডাক্তার অন্য জায়গায় কি করে, ডাক্তার ভিজিট নেয়, টেস্টের রিপোর্ট দেখাতে টাকা নেয়, পরবর্তী ফলো আপে টাকা নেয়, পুরো টাকা দিয়ে টেস্ট করান, ওখান থেকে মাল পানি হ্যাঁও কিছু পায়। তাইলে কোষে জায়গা নেই, কেন নেই? খাই, জমাই, টেনশন করি, রাত জাগি, অনিয়ম করি, দুর্নীতি করি, নিজেকে নিজে জুলুম করি। তো এখন ভাত রুটি ফল দুধ খাইছি, রক্তে চিনি আসছে, রক্তের চিনি কোষে ঢুকবে, ইনসুলিন রক্তের চিনি কোষে ঢুকায়, কে ঢুকায়?
কোষ খালি, খাইছেন ভাত, চিনি আসছে, রক্তের থেকে ইনসুলিন নিয়ে কোষে ঢুকাইছে, কোষ কর্ডিয়ালি এটাকে ইনভাইট করছে, করে সে এটা দিয়ে শক্তি তৈরি করছে, আপনি এটা দিয়ে লাঙ্গল চালাইতে আছেন, হাল চাষ করতে আছেন, ঠেলা গাড়ি ঠেলতে আছেন, ইট ভাঙতেছেন, মাটি কাটতেছেন। এটা হলো খাবারের প্রয়োজনীয়তা। সুস্থ মানুষ, সব ঠিক আছে। তাহলে ইনসুলিনও খারাপ না, ভাতও খারাপ না, কোষও খারাপ না, রক্তনালীও খারাপ না, আপনি ভাত খাইছেন সেটাও কোনো খারাপ না, নো প্রবলেম। এটা হলো সুস্থ মানুষ। কিন্তু আপনি কাজ কাম করেন না, খালি খান। এখন কোষে জায়গা নাই, কোষে চর্বি দিয়ে ভরাট হয়ে গেছে। আপনি 6 বেলা ভাত খান, রুটি খান, ফল খান, দুধ খান, ঘুমানোর আগে আবার দুধ খেয়ে ঘুম যান। এখন আপনার রক্তের চিনি কোষে ঢুকতে পারতেছে না, কোষ ইনসুলিনকে বাধা দিতেছে, রক্তের চিনি বেড়ে যাচ্ছে, ক্রমান্বয়ে ধীরে ধীরে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স গ্রো করবে, আস্তে আস্তে ডায়াবেটিস হবে, তারপর হৃদরোগ হবে, হার্ট অ্যাটাক হবে, ব্রেন স্ট্রোক করবে, এইভাবে ধীরে ধীরে আপনি সব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংস হয়ে যাবে। আর ডাক্তারদের কাছে গেলে এই রুগীকে তারা আবার 6 বেলা চিনি খেতে দিবে, আর ওষুধ দিয়ে, ইনসুলিন দিয়ে এই রক্তের চিনি কোষে ঢুকাবে, যেই কোষ আগে থেকে ওভারলোড। এভাবে চিকিৎসা করতে করতে চোখ নষ্ট হবে, দাঁত যাবে, ব্রেন যাবে, লিভার যাবে, কিডনি যাবে, নার্ভ যাবে, গিরা যাবে, মাজা যাবে, আঙ্গুল কাটা লাগবে, ইত্যাদি ইত্যাদি, সব যেটা আপনার অলরেডি কেউ না কেউ কোনো না কোনোভাবে ধ্বংস হয়েছে। মেয়েদের বাচ্চা হবে না, বাচ্চার ক্ষমতা চলে যাবে, পুরুষের ক্ষমতা হারাবে, মেয়ে নারীত্ব হারাবে, হ্যাঁ, তো 2জন ভাই বোনের মতো সংসার করবে। মূল প্রবলেম হচ্ছে কোষ খালি করতে হবে, কোষ পরিষ্কার রাখতে হবে, কোষ জঞ্জাল মুক্ত করতে হবে। তার জন্যে রোজা, ব্যায়াম, ঘুম, মানসিক প্রশান্তি ইত্যাদি ইত্যাদি নিয়ম কানুন। কোনো শর্টকাট নেই, কোনো ক্যাপসুল নেই, কোনো ট্যাবলেট নেই, কোনো ইঞ্জেকশন নাই, নাথিং। এই জন্যে হচ্ছে মানুষকে আমরা এই মোটিভেট করতে পারতেছি না। যদি বলতাম আমার কাছে ম্যাজিক পিল আছে, এটা খেলেই আপনি সব রোগ মুক্ত হয়ে যাবে, কোষ পরিষ্কার হয়ে যাবে, তাহলে দেখবেন কোটি কোটি টাকা এক রাতে কামাইতাম। সবাই কিনে কিনে খাইতো, পানি পড়ার মতো, আর খাইয়ে ভালো হয়ে যেত, খাইয়ে ভালো হয়ে যেত। এরকম না। আর যারা ওই যে বললাম না, ওই যে জুস টুস কেনে, ওরা ওইটা মনে করে আর কি, যে ম্যাজিক পাইছে, ম্যাজিক, হ্যাঁ ম্যাজিক। তো প্রতারিত কারা হয়? যারা শর্টকাট খুঁজে, তাড়াতাড়ি বড় লোক হইতে চায়, তাড়াতাড়ি ওজন কমাইতে চায়, কিছু না করেও সে। আপনারা ডাক্তার কেন দেখান? কারণ আপনি নিয়ম মানবেন না। ঘুমের জন্যে 2টো জিনিস, একটা হচ্ছে শরীরের ক্লান্তি, মানসিক প্রশান্তি। তো উনি সারাদিন ব্রেনের কাম করে, বুঝতে পারছেন, শরীরের কাম করে না, তো কিভাবে ঘুম আসবে? মানে সোজা কথা বলতে চাইছে, আপনার বর্তমান পরিস্থিতির জন্য একমাত্র আপনি দায়ী। যেমন আপনি যা জানতেন সেটাই তো মানেন না। আমরা এটা জানি না আর্লি টু বেড আর্লি টু রাইজ গুড ফর হেলথ, আমরা জানি না এক্সারসাইজ বেস্ট পলিসি, আমরা জানি না 1 ভাগ খাইতে হবে। তাহলে কোষ খালি করতে হবে। তাহলে কোষ খালি করতে হলে আমাকে আগে একটা জিনিস জানতে হবে, বলেন ইনসুলিন চর্বি জমায়। এটা একেবারে টেক্সট বইয়ের কথা, মেডিকেলে টেক্সট বই, একেবারে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ওরা জানবে। আপনারা ডাক্তারদের একটা প্রশ্ন করুন, আচ্ছা বলেন তো স্যার, যে ইনসুলিন কি চর্বি গলায় না চর্বি জমায়, নাকি চর্বি গলাতে বাধা দেয়, নাকি চর্বি জমাতে সাহায্য করে? বলেন। মাশাআল্লাহ, এই ব্যায়াম করে। এই যে তুমি ছোটদের, আমি একটা ভিডিও দিব, ছোটদের ব্যায়াম মানে কি, সে বিকেলে খেলাধুলা করবে, সকালে উঠে ওর আব্বুর সাথে ঘুরতে বেরোবে, সাইকেল টাইকেল চালাবে, আর দুপুরে, হ্যাঁ সকালে না, বিকেলে খেলতে হবে, সকালে তো যাবা, আর দুপুরে সে গোসল করার আগে একটু রোদ্রে থাকবে, শেষ। থ্যাংক ইউ, যাও। তুমি তো হলুদ পাইছো, আচ্ছা। তা এখন বলেন, তাহলে শুধু জিজ্ঞেস করবেন একটা কথা, সবাই প্রশ্নটা করতে হবে, যে আপনি যে স্যার আমাকে ইনসুলিন দিয়েছেন অথবা ডায়াবেটিসের আপনি চিকিৎসা করতেছেন, একটা উত্তর, সেটা হলো যে ইনসুলিন চর্বি জমায় নাকি চর্বি ভাঙতে বাধা দেয়, নাকি মানে এই প্রশ্নটা যে চর্বি জমায় কিনা, চর্বি ভাঙতে বাধা দেয় কিনা। তাহলে বলেন ইনসুলিন চর্বি জমায় আর চর্বি ভাঙতে বাধা দেয়। ইনসুলিন বেশি থাকলে ফ্যাট বার্ন করা যাবে না, বুঝছেন? এই 3টা কথা মনে থাকবে। আর যদি এটার উত্তর দিতে না পারে, তাহলে বলবেন স্যার আপনি কি পড়ে ডাক্তার হয়েছেন। আজকে গিয়ে টেক্সট বই খুলে দেখবেন যে এই কথাটা আপনার বইয়ে লেখা আছে কিনা। আমার কথা বুঝতে পারছেন? যে ইনসুলিনের কাছে চাবি আছে। ইনসুলিন যদি বেশি থাকে, ইনসুলিন ফ্যাটকে তালা মারে। ইনসুলিন না কমাইয়া ফ্যাট বার্ন করা কারো পক্ষে সম্ভব না, এটা সম্ভব না ভাই। আর যে কোনো সিকনারে আমি ইনসুলিন দিয়ে মোটা বানায় ফেলাইতে পারবো, খালি তার ইনসুলিন মার খাইবো, ইনসুলিন মার খাইবো মোটা হয়ে যাবো। আর ইনসুলিন বেশি থাকলে ক্ষুধা বেশি লাগে,
এবার বুঝতে পারছেন? আর ইনসুলিন যখন ঠিক হয়ে যাবে তখন ক্ষুধা আর বেশি লাগবে না। তাহলে এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার এখানে অনেকে ভাবে মোটিভেশন, না, মোটিভেশনের কিছু নাই। অনেকে ভাবে যে ব্যায়াম করে ওজন কমাবো, জীবনে ব্যায়াম করে ওজন কমবে না, বরং বাড়বে। আমরা ব্যায়াম করি ওজন বাড়াইতে, মাসেল বিল্ডিং। বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি ইনসুলিন না কমাইয়া আপনি যতই ব্যায়াম করেন, যা ইচ্ছা তাই করেন, আপনার ওজন বাড়বে। কারণ ব্যায়াম করবেন, আরও ক্ষুধা লাগবে, আরও খাইবেন, আরও মোটা হবেন। এটা মনে রাখবেন। তাহলে আগে ইনসুলিন কমাতে হবে। তার মানে ইনসুলিন জানতে হবে না আমাকে। তাহলে আপনারা আজকে ইনসুলিন মাপাবেন, কার কত দেখবেন। তাহলে 4-এর থাকলে ভালো, 5-এর নিচে থাকতে হবে। কত থাকতে হবে? আর ডাক্তাররা বলবে 22-24 ভালো, ওটা বিশ্বাস করেন না। ওদের কথা বিশ্বাস করলে গাঁতাত পড়বেন। তাহলে বলেন হুমায়ার কত থাকলে ভালো? তাহলে যাদের বেশি আছে কমাইতে হবে। 1 মানে 1.5-এর নিচে থাকতে হবে। 2-এর নিচে থাকলে নিরাপদ, যেমন উনি নিরাপদেই চলে আসছে। আস্তে আস্তে বাকিটা কমে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তারপরে TGH-DL রেশিও কত থাকলে ভালো? বলেন সবাই। 2-এর নিচে থাকতে হবে। CRP 3-এর নিচে থাকতে হবে। ভিটামিন ডি 90-100। আর ইনসুলিন তো বললাম এতক্ষণ, সুগার 5-6 সবাই জানা উচিত অন্তত। তাহলে দেখেন আমরা যে বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা করছি তার প্রমাণ কি? প্রমাণ হলো আমরা এই টেস্টগুলো করিয়ে তাদের টেস্ট অ্যাবনর্মাল কিনা দেখে আবার নিয়ম মেনে নর্মাল হয়েছে কিনা সেটাও আমরা দেখতেছি। আমরা বিজ্ঞান ভিত্তিক ফলো আপ করতেছি যে চেহারা দেখা ভালো হয়ে গেছে, ওজন কমে গেছে, আর আমরা খুশিতে লাফাইতেছি, নাচতেছি, এরকম নয়। আমরা দেখতেছি তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কিনা, তার ওজন কমেছে, মাজার মাপ কমেছে, ফ্যাট কমেছে, ব্যথা কমেছে, গ্যাস কমেছে, ইত্যাদি ইত্যাদি। রুগী খুশি, ওকে। বাট রুগীর কথা কেউ বিশ্বাস করবে না, বিজ্ঞান বিশ্বাস করবে না। বিজ্ঞানের দরকার হচ্ছে এভিডেন্স। এখন আমরা যখন সারা পৃথিবীকে দেখাবো আমাদের এই লক্ষ লক্ষ রুগী, হাজার হাজার রুগী যারা আমাদের নিয়ম মানে, তাদের এই ক্রাইটেরিয়াতে তার উন্নতি করেছে। 3 মাস আগে তার রিপোর্ট ছিল 6 হুমায়ার, এখন হয়েছে 1। তার TGH-DL রেশিও ছিল 4, এখন হয়েছে 2-এর নিচে, 1.5 হয়েছে এখন। তারপরে তার CRP ছিল 14, এখন হয়েছে 2, 3-এর নিচে। ইনসুলিন ছিল 22, এখন হয়েছে 4। আমার কথা বুঝছেন? ব্লাড সুগার ছিল 10, এখন হয়েছে 5 বা 6। আর ভিটামিন ডি ছিল 15, এখন 60 হয়েছে, আস্তে আস্তে বাড়তেছে, 70-80 হবে, টার্গেট 90-100। এইভাবে আমরা এভিডেন্স বেসড, বিজ্ঞান ভিত্তিক, হ্যাঁ, অনুমান নির্ভর নয়, যৌক্তিক আর হচ্ছে ইসলামিক কেন বলছি? কেউ যদি শুরু থেকেই 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়ে, সাপ্তাহিক নামাজ সাপ্তাহিক রোজাগুলো সঠিকভাবে রাখে, মাসিক রোজা অর্থাৎ চাঁদের যেগুলো আছে, আওয়ামী বীজ ইত্যাদি ইত্যাদি, নফল রোজা, ফরজ রোজা, সব রোজা রাখে, কল্যাণ কাজ করে, 1 ভাগ খায়, ক্ষুধা লাগলে খায়, আল্লাহর দেওয়া প্রকৃত খাবার খায়, হালালাং তৈয়বাং, কল্যাণ খাবার খায়, যেটা তার জন্য ক্ষতি না, এবং সে ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করে, এবং কায়িক শ্রম বা ব্যায়াম করে, শরীরের হক আদায় করে, এশার পরে ঘুমায়, ভোরে ওঠে, তাহাজ্জুদ পড়ে, ফজর পড়ে, মসজিদ থেকে বের হয়, ঘাসে হাঁটে, রোদ পোহায়, ইত্যাদি ইত্যাদি। তো এইভাবে কোনো একটা লোক যদি চলাফেরা করে তার এই রোগ হবে না। আমি কোনোদিন বিশ্বাস করব না যে তার এইটা হইতে পারে না, সম্ভব না, হতে পারে না। এবার বুঝতে পারছেন? তাহলে হচ্ছে কি? তাহলে বলেন, তাহলে যে আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত রোজা রাখি, তাও হয় কেন? কারণ আপনি সয়াবিন তেল ছাড়েন নাই, আপনি সাদা ভাত খান, সাদা রুটি খান, ডুবো তেলে ভাজা খান, আপনি এক্সারসাইজ করেন না, অথবা আপনি দেরি করে ঘুমান। ভাই কিছু একটা প্রবলেম তো অবশ্যই আছে। অথবা আপনার আল্লাহ বলছে, হে প্রশান্ত আত্মা, ফিরে চলো তোমার রবের কাছে। আপনার আত্মা অশান্ত, আপনি হতাশ। আল্লাহ বলছে মুমিন হতাশ হয় না। আল্লাহ বলছে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয়, অথচ আপনি শক্তি চর্চাই করেন না। তার মানে অবশ্যই আপনি আল্লাহর নিয়ম মানেন না, আল্লাহর আইনকে অস্বীকার করেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যখন বলেছে যে তোমাদের সত্যের উপরে আসো, আল্লাহর উপরে আসো, তখন তাকে সবাই পাগল বলেছে, কয় যে আরে কি বলো, তোমার বাপদাদার ধর্ম তুমি অস্বীকার করতেছো, তুমি এই কুরাইশ বংশে তুমি এসে কুরাইশের বিরোধিতা করতেছো। উনি তো কুরাইশের বিরোধিতা করেন নাই, উনি যেটা সত্য সেটা দাওয়াত দিয়েছেন, তাতেই তার বংশের লোকই তাকে মেরে ফেলার জন্য চেষ্টা করেছে। তো আর কি বলবো? এটা এমন না যে তারা সত্যের উপর প্রতিশ্রুতি, এই কারণে শুধু তাদের মতের সাথে মিলতেছে না কেন, এই জন্যে। তা আমাদেরকে অ্যাগ্রেসিভনেস কমাইতে হবে। আপনার মতের সাথে আমার মতের সাথে আপনার নাও মিলতে পারে। তো চলেন আমরা যুক্তিভিত্তিক, সায়েন্টিফিক, দলিল ভিত্তিক
আসেন আমরা তর্ক বিতর্ক করি, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি গালাগালি করবেন কি জন্য? আর আমাদেরও যারা গালি দেবে, খবরদার আপনারা যদি তাদেরকে গালি দেন, আমি উল্টা আপনাকে ধরব। আমরা কল্যাণকামীভাবে পরামর্শ দেব যে আপনি জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, আপনার ধারণা ভুল হচ্ছে, ওনার পরামর্শ এরকম না এরকম, আমরা মেনেছি, আমরা ভালো আছি। আর যারা মানতে পারে না তারা তো ক্ষতিগ্রস্ত হবে, যারা না বুঝা মানে তারাও ক্ষতিগ্রস্ত হবে, এটা তো আর ওনার দায় না। আর ওইসব উনি বেছেন না, ওটা হলো ওনার ছবি ব্যবহার করে ভিডিও কাটপিস করে ওরা আর এক দল নষ্ট আছে, ওরা এগুলো করে বেড়াচ্ছে। তো এখন আপনারা বলেন যে আমরা কি আইনি ব্যবস্থা নেইনি? আমরা আইনি ব্যবস্থা নিয়েছি, ওদেরকে রিপোর্ট করেছি, অনেক পেজ ডাউন করেছি, নতুন পেজ গজাচ্ছে, এটা তো জম্বি। এটা ভার্সন 1.0, এখন 2.0, এখন 4.0, এরপর 5.0, 6.0, ওরা তো আসতেছে নতুন নতুন করে, একটারে নামাইলে 10টা বানাবে। আমার কথা বুঝতে পারছেন? তো এখন এটা তো শেষ করে দেওয়া যাবে না। পৃথিবী থেকে কি নষ্ট লোক বিদায় করে দেওয়া যাবে? পৃথিবীতে সব রোগী কি ভালো হয়ে যাবে? সবাই কি মসজিদে যে নামাজ পড়বে? হ্যাঁ, আর জুতা চোর কি থাকবে না? আশ্চর্য। তাহলে আমাদের যেমন জুতা চোরও থাকবে, মসজিদও থাকবে, মুসল্লিও থাকবে। এখন পৃথিবীতে কোনো দিনই আমরা কোনো খারাপকে ইরেডিকেট করে দিতে পারবো না, আমাদের ভালোর পরিমাণটা বাড়াইতে হবে। এবার বুঝতে পারছেন? তো এই জন্যে আমাদের সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। আমরা বোকামি করব না, হ্যাঁ, আমরা শর্টকাট খুঁজবো না, আমরা ধীরে সুস্থে সুন্দরভাবে পরিকল্পনা মাফিক, তো আপনাকে পরিকল্পনা বুঝিয়ে দিবে। আপনার রিপোর্টগুলো বুঝছেন, এবার আপনাকে পরিকল্পনা বুঝাবে, ডাক্তার বুঝাবে, পুষ্টিবিদ বুঝাবে, তারপর জিমের ওরা বুঝাবে। আপনি 1 মাস মেনে আবার আসবেন, 2 মাস মেনে আবার আসবেন, আপনার উন্নতি আপনিও বুঝবেন, আমাদের রিপোর্টও হবে, সব কিছু হবে। 6-7 মাস আগে সুন্দর করে মানুন, তারপর দেখেন আপনার ঘুম আসে কিনা, তারপর দেখেন এই যে ওর নামাজ পড়তে যাইতে পারে কিনা, সেজদা দিতে পারে কিনা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।